পশ্চিমবঙ্গের বহু মানুষ, বিশেষ করে কৃষকরা, এখন একটা বেশ বড় দোটানায় পড়েছেন। একদিকে আছে পুরনো কৃষক বন্ধু প্রকল্প, আর অন্যদিকে একেবারে নতুন যুব সাথী প্রকল্প। এখন প্রশ্নটা হলো, কোনটা রাখবেন আর কোনটা ছাড়বেন? চলুন আজ এই বিষয়টা নিয়ে একটু খোলাখুলি আলোচনা করা যাক। আচ্ছা, একদম সোজাসাপটা কথায় আসা যাক। কোন প্রকল্পের লাভ বেশি, মানে টাকার অঙ্কে কোনটা এগিয়ে? কারণ দিন শেষে তো এই প্রশ্নটাই আসল, তাই না? এটাই এখন সবার মনে ঘুরছে। দেখুন, পার্থক্যটা কিন্তু একেবারে চোখে পড়ার মতো। একদিকে কৃষক বন্ধু থেকে বছরে আসছে ৪,০০০ টাকা, আর অন্যদিকে যুব সাথী প্রকল্পে সেই অঙ্কটা বেড়ে দাঁড়াচ্ছে ১৮,০০০ টাকা, মানে ৪ গুণেরও বেশি। আর এই অমসন ফারাকের জন্যেই কিন্তু অনেকের মনে হচ্ছে যে পুরনো প্রকল্পটা বন্ধ করে দিলেই বোধহয় ভালো হয়। তাহলে আসল প্রশ্নটা তো এখানেই, তাই না? যুব সাথী থেকে যেহেতু অনেকটাই বেশি টাকা পাওয়া যাচ্ছে, তাহলে কি কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ করে দেওয়াটাই বুদ্ধিমানের কাজ? প্রথম দেখাতে তো এটাই মনে হবে যে হ্যাঁ, এটাই তো করা উচিত। কিন্তু ব্যাপারটা কি এতটাই সহজ? আসুন একটু গভীরে গিয়ে দেখি। এখন দেখুন, আরেকটা মজার ব্যাপার আছে। অনেকের মনে একটা খটকা লাগছে। যেমন ধরুন, মহিলারা লক্ষ্মী ভাণ্ডারের সাথে কৃষক বন্ধুর টাকাও পাচ্ছেন, আবার বয়স্করাও বার্ধক্য ভাতার সাথে কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন। অথচ কৃষকদের বেলাতেই বলা হচ্ছে যে কৃষক বন্ধু আর যুবসাথীর মধ্যে যে কোনো একটা বেছে নিতে হবে। এই ব্যাপারটাতেই কিন্তু অনেকের মনে একটা ক্ষোভ বা প্রশ্ন তৈরি হচ্ছে। তো একদিকে বেশি টাকার লোভ, আর অন্যদিকে এই যে একটা নিয়ম, এই দুই মিলিয়ে অনেকেই ভাবছেন যে এর সমাধান তো খুব সোজা। পুরনোটা বন্ধ করে দিয়ে নতুনটার জন্য আবেদন করলেই তো ঝামেলা মিটে যায়। কিন্তু এই সহজ সমাধানটা কি আসলেই সমাধান, নাকি এটা নতুন কোনো সমস্যার শুরু? আর এই কথাটা কিন্তু এখন মুখে মুখে ঘুরছে যে আমরা কৃষক বন্ধুটা বন্ধ করে দেব, দিয়ে যুবসাথী চালু করব। কারণটা তো পরিষ্কার। যুবসাথীতে ৫ বছরে পাওয়া যাবে প্রায় ৯০,০০০ টাকা। ভাবুন একবার, ওই একই টাকা কৃষক বন্ধু থেকে পেতে কতগুলো বছর লেগে যাবে। তাই এই ভাবনাটা মাথায় আসাটা কিন্তু খুবই স্বাভাবিক। কিন্তু এখানেই একটা খুব বড় কিন্তু আছে। বারবার সতর্ক করা হচ্ছে যে এই ভুলটা যেন কেউ না করে, কারণ এই আপাতদৃষ্টিতে লাভজনক সিদ্ধান্তের পেছনে এমন কিছু লুকানো বিপদ আছে যা হয়তো অনেকেই জানেন না। তাহলে চলুন এবার সেই বিপদগুলোর কথাই বলা যাক। কেন এই সিদ্ধান্তটা এত বিপজ্জনক হতে পারে? কৃষক বন্ধু প্রকল্পটা বন্ধ করার পদ্ধতির মধ্যে এমন কিছু প্যাঁচ লুকিয়ে আছে যা জানাটা খুব দরকার। প্রথমত, এই প্রকল্প বন্ধ করাটা কিন্তু মোবাইলে কোনো অ্যাপ ডিলিট করার মতো সহজ নয়। এর জন্য কোনো অনলাইন ফর্ম নেই, সরাসরি ব্লক অফিসে গিয়ে হাতে কলমে আবেদন করতে হয়। আর সবচেয়ে চিন্তার বিষয় হল, আবেদনকারীর আধার, ব্যাঙ্ক অ্যাকাউন্টের মতো ব্যক্তিগত তথ্য কিন্তু সরকারি সিস্টেমে পাকাপাকিভাবে থেকে যায়, আর সেখানে আবেদনকারীকে ডিলিটেড বা সারেন্ডার্ড ফার্মার হিসেবে ট্যাগ করে দেয়া হয়। এর মানেটা কি দাঁড়ালো? মানে, ভবিষ্যতে কৃষকদের জন্য যদি আরও ভালো কোনো প্রকল্প আসে, তখন হয়তো আর আবেদনই করা যাবে না। আর এর ফলে যে একটা মারাত্মক বিপদচক্র তৈরি হতে পারে, সেটাই এখানে দেখানো হচ্ছে। ভেবে দেখুন একবার, কেউ কৃষক বন্ধু বাতিলের জন্য আবেদন জমা দিলেন, কিন্তু এই পুরো প্রক্রিয়াটা হতে বেশ কিছুটা সময় লাগে। এই সময়ের মধ্যে যদি যুবসাথীর জন্য আবেদন করা হয়, তাহলে কি হবে? সরকারি সিস্টেমে তখনও কিন্তু দেখাবে যে আবেদনকারী কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন। ফলে যুবসাথীর আবেদনটা সাথে সাথেই বাতিল হয়ে যাবে। আর সবচেয়ে বড় ধাক্কাটা আসবে এরপরে। কিছুদিন পর দেখা যাবে যেহেতু বাতিলের আবেদন করা আছে, তাই কৃষক বন্ধুর টাকা আসাও বন্ধ হয়ে গেছে। তা মানে ঝুঁকিটা হলো দুটো প্রকল্পই হারানোর, মানে শ্যামও গেল কুলো গেল। বেশি লাভের আশায় ছুটতে গিয়ে শেষে হাতে যাচ্ছিল সেটাও হারানোর একটা বিরাট সম্ভাবনা থেকে যাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হলো, করণীয়টা কি? যখন ঝুঁকিগুলো এত পরিষ্কার, তখন কোন পথে এগোনো উচিত? আচ্ছা, এর জন্য একটা নিরাপদ কৌশলের কথা বলা হচ্ছে। পরামর্শটা খুবই সোজাসাপটা এবং জোরালো। কোনো অবস্থাতেই কোনোভাবেই কৃষক বন্ধু প্রকল্প বন্ধ করার কথা ভাবা উচিত নয়। হাতে যা আসছে সেটাকে আগে সুরক্ষিত রাখতে হবে। তাহলে বুদ্ধিমানের কাজটা কি? কৌশলটা হলো, কৃষক বন্ধু প্রকল্প যেমন চলছে চলতে দিন, তার সাথে যুবসাথীর প্রকল্পের জন্য আবেদন করে রাখুন। এটাকে অনেকটা একটা কম ঝুঁকির লটারির টিকিটের মতো ভাবা যেতে পারে। যদি লেগে যায় তো খুব ভালো, আর না লাগলেও নিজের পকেট থেকে তো কিছু যাচ্ছে না। কে বলতে পারে, হয়তো অনেকের আবেদনের চাপে সরকার নিয়ম বদলাতেও পারে। আর যদি নিয়ম বদলায়, তখন যারা আগে থেকে আবেদন করে রেখেছে তাদের কথাই তো আগে ভাবা হবে, তাই না? তাহলে আলোচনা শেষে আমরা এটাই বলতে পারি যে মূল কথাটা হলো ঝুঁকি এড়িয়ে চলা। তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত না নিয়ে একটু ধৈর্য আর কৌশল দিয়ে এগোনোই কিন্তু সবচেয়ে বুদ্ধিমানের কাজ। আসলে পুরো বিষয়টা হলো একটা ধৈর্যশীল কৌশলের। তাড়াহুড়ো করে নেওয়া একটা ভুল সিদ্ধান্তের থেকে ভেবেচিন্তে নেওয়া একটা ধীর পদক্ষেপ অনেক বেশি শ্রেয়। সিদ্ধান্তটা কিন্তু আমাদেরকেই নিতে হবে। শেষ করার আগে শুধু এই একটা প্রশ্ন ভাবার জন্য রইল,
ভবিষ্যতের সুরক্ষাকে বাজি রেখে বর্তমানের একটা অনিশ্চিত বড় লাভের পিছনে ছোটা কি সত্যি বুদ্ধিমানের কাজ, নাকি যা নিশ্চিতভাবে পাওয়া যাচ্ছে তাকেই আঁকড়ে ধরে এগোনো উচিত? সিদ্ধান্তটা কিন্তু প্রত্যেকের নিজের।